ঝুল বারান্দার গ্রিলের ফাঁকে উকি দিচ্ছে সোনারঙা চাঁদের আলো। হালকা বাতাসে লতানো গাছগুলো দুলছে। দু মানব মানবীকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে গলা খাকারি দিলেন সালমা বেগম। বললেন, কফি চেয়েছিলি না? অভিক সুজানার মিনমিনে করে বলা কথা শোনার অপেক্ষায় ছিল। মায়ের ডাকে ধ্যান ভেঙে গেল। যে থেকে মগ দুটো তুলে নিয়ে বলল, থ্যাঙ্কস মা, তুমি ঘুমিয়ে পড়ো, গুড নাইট। সুজানা জড়সড় হয়ে তাকালো সালমা বেগমের দিকে। সালমা বেগম চোখ সরিয়ে বললেন, বেশি রাত জেগে থাকবি না। ওকে। উনি চলে যেতে গিয়ে আবারও থামলেন। কণ্ঠ খাদি নামিয়ে বললেন, মেয়েটাকে ছেড়ে দে, ওর মা ওকে সকাল সকাল পাঠিয়ে দিতে বলেছে। জিজ্ঞেস করে দেখো আমি বেঁধে রেখেছি কিনা। অফি, গুড নাইট মা। কফি শেষ হলেই উনি চলে যাবেন, ডোন্ট ওয়ারি। আমাকে খুব জ্বালাতনে ফেলে দিয়েছিস অভি, আমি জানি না কি করছিস তুই। অভিককে কিছু বলতে না দিয়ে চলে গেলেন উনি। অভিক কফির পেয়ালা নিয়ে এগিয়ে গেল সুজানার কাছে। সুজানা বলল, এখন কি কেউ কফি খায়? আমি খাই, তাই এখন আপনাকেও খেতে হবে। মা খুব ভালো কফি বানায়, আপনি কফি বানাতে জানেন? সুজানা কফির মগ নিয়ে নিল। অভিক ছোটখাটো মিনি টেবিলে মগ রেখে চেয়ার টেনে দিল সুজানাকে। সুজানা চেয়ারে বসে বলল, তবে বানাইনি কখনো, ওটা কঠিন কাজ নয়। আপনি কেন অসময়ে কফি খান? অভ্যাস। এতগুলো কখন শেষ করব? আমার জন্য কেন আনতে বললেন? অভিক ওর মগটা টেনে নিল, নিজের মগে ঢেলে নিল কিছু, বলল, এবার ঠিক আছে। কিন্তু আমি খেয়েছি ওটা। আপনার ছোঁয়াচে রোগকে আমি ভয় পাচ্ছি না, তার চাইতে ভয়ানক অসুখে ভুগছি আমি। ডাক্তার দেখাচ্ছেন না কেন? এখনো টিকিট পাইনি। সুজানা গোল গোল চোখে তাকালো। অভিক কফির মগে চুমুক দিয়ে ভ্রু উচালো। সুজানা দুপাশে মাথা নেড়ে হেসে বলল, না কিছু না। আপনি চাকরি শেষে বাসায় গিয়ে পড়েন? হুম। সত্যি? হুম। নিজের উপর এত চাপ দিচ্ছেন কেন? এখন আপনার পড়াশোনায় ফোকাস করা উচিত। এটুকু কথায় সুজানার কেমন অনুভূতি হলো সে জানে না। এমন অদ্ভুত সুখে পাগল পাগল অনুভূতিগুলোর কাছে বড্ড নতুন সে। তাকে নিয়ে কেউ ভাবে এত? জীবনে খুবই কম পরিমাণে অভাব অনটন শব্দগুলোর সাথে পরিচিত থাকা অভিক আজ জীবনকে অন্যরকম ভাবে উপলব্ধি করলো। একটা মেয়ে কত সুন্দর করে পরিবারের জন্য লড়াই করছে, আপনদের ভালো রাখার জন্য। এত সুন্দর উপলব্ধির জন্য মনে মনে কৃতজ্ঞ হলো ছোট মেয়েটির প্রতি। সুজানা যেন ভারমুক্ত হলো। যার মনের চোখে সে আকাশ বাতাস উপভোগ করছে, তার সাথে এত দ্বিধা কভু মানায় না। অভিক ফারদিন যেমন খোলা খাতা তার কাছে, সেও খোলা খাতা অভিক ফারদিনের কাছে। খুবই বড়দের মতো কথা, আবার মাঝে মাঝে বোকা বোকা প্রশ্নগুলো শুনে অভিক হাসে আর ভাবে, হাসি আনন্দ ভাগ করে নেয়ার মতো এত ভয়ঙ্কর সুখ থাকতে কেন মানুষ সুখের অভাবে ভোগে? পুরো অর্ধরাত্রি কেটে গেল, কিন্তু দুজনের গল্প শেষ হওয়ার কথা নেই। ক্লান্তি নেই, নেই কোনো সংকোচ। তাদের এই গল্পগুলো ভালোবাসার ছিল না, তবে ভালোবাসা মানেই তো ঠান্ডা কফির পেয়ালার সামনে অবিরল কথা বলা, আর শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা। সকাল সকাল বাড়িতে বাচ্চাদের হৈ হৈ রব, চেঁচামেচি, দৌড়াদৌড়ি, ছোটাছুটি। সুজানা ওদেরকে অনেকবার বারণ করেছে ছোটাছুটি করতে। হোঁচট খেয়ে পড়লে অবস্থা 12টা বেজে যাবে। তার গায়ে নিজের থ্রি পিসটা, ক্লথ ড্রায়ার থাকায় সুজানার কাপড় শুকাতে সহজ হয়েছে আনিকার। রান্নাঘরে সালমা বেগম থাকায় সুজানা ভয়ে ওদিকে যায়নি। কিছুক্ষণের মধ্যে সবাই চলে এলো ব্রেকফাস্ট সারতে। বাড়ির সবাই সকাল সকাল ঘুম থেকে ওঠে, এটা খুব ভালো লেগেছে সুজানার। বাচ্চারা তো আরো আগে। মমতাজ বেগম ওজিফা পড়া শেষে এলেন ধীর পায়ে হেঁটে। আজিম সাহেব, আজাদ সাহেব আর আহনাফ টেবিল দখল করে বসলো। সুজানাকে দেখে বলল, ঘুম ভালো হয়েছে তো সুজানা? টিচারকে পেয়ে স্টুডেন্টদের তো খুশির শেষ নেই। সুজানা অনা আবিদের দিকে আবারও তাকালো, বলল, হ্যাঁ, সকাল সকাল বিছানায় শুরু করে দিয়েছে। এই আর নতুন কি, নিজেদের ঘুম ভাঙলে এরা আর কাউকে ঘুমাতে দেবে? তার মানে সুজানার ঘুমেই ব্যাঘাত ঘটলো? না, এমন কিছু না। চাচ্চু আর বলো না, অভি
কাল অর্ধেক রাত সুজনাকে দিয়ে কাজ করিয়েছে। ঘুমোলো কখন? সালমা বেগম টেবিলের নাস্তা প্লেট সাজাতে সাজাতে সুজানার দিকে চাইলেন। আজিম সাহেব বললেন, তাই নাকি? না, এটা তো ভারী অন্যায়। না তেমন কিছু না। না অভি, এটা ভালো করেনি মোটেও। অত রাত জাগিয়ে কাজ করতে হবে কেন? কাল আমি কোথায় ভেবেছি সুজানার সাথে গল্প করে রাত কাটাবো, অভি সব বরবাদ করে দিল। স্টুডেন্টও পেয়েছে চুপচাপ, তাই যেমন ইচ্ছা তেমন করছে। সুজানা মৃদু হাসলো, তবে কিছু বলল না। বৃদ্ধা বললেন, ছোট বৌমা, আমার দাদু ভাইকে ডাক দাও, আমরা একা একা খাবো কেন? অভিকে ডাকতে হলো না। সে শপিং ব্যাগ হাতে নিজে হাজির হলো। মাথায় কাপড় টানা সবুজ রঙা সেলোয়ার কামিজ পরিহিত মেয়েটাকে পেছন থেকে দেখে চিনতে ভুল হলো না। মেয়েটার সামনে ব্যাগটা রেখে বলল, ওটা নিয়ে যাবেন, এবার কোঁচকে গেলে খবর আছে। তারপরই বিপরীতমুখী চেয়ারটা টেনে বসলো। সুজানা চোখ তুলে দেখলো আকাশি রঙা টি শার্টে তাকে আজকে অন্যরকম স্নিগ্ধ লাগছে দেখতে। সুজানার চোখাচোখি হওয়ায় ভ্রু নাচালো অভিক। সুজানা লজ্জায় মাথা নামিয়ে নিল। আজিম সাহেব বলে উঠলেন, তুমি নাকি কাল সারা রাত সুজানাকে দিয়ে কাজ করিয়েছো? কি কাজ? ওই ডিজাইনের কাজগুলো। এগুলো সুজানার ডিউটি, করতে তো হবেই, তাই নয় কি সুজানা? সুজানা মাথা নাড়ল। বাবা বললেন, একটু ছাড় তো দেওয়া যায় অভি। ইতোমধ্যে অনেক ছাড় দেয়া হয়েছে। সালমা বেগম ছেলের প্লেটে সকালের নাস্তা দিলেন। বললেন, খাওয়ার সময় কোনো কথা চাই না অভি। অনা আবিদ তাদের বাবার পাশের চেয়ারেই দাঁড়ানো। খেতে খেতে আবিদ সুজানাকে বলল, সুজান, আজকে আবার ঘুম যাবে? সুজানা ওর কথা শুনে মিষ্টি হাসলো। অভিক বলল, মোটেও না, সুজানা আর কখনোই এই বাড়িতে আসবে না বলে প্রতিজ্ঞা করেছে। সালমা বেগম খেতে গিয়ে ভ্রু কুঁচকে তাকালেন। সুজানা সবার কৌতূহলে দৃষ্টি পরক করতে গিয়ে সালমা বেগমকে দেখে থমকে গেল। আনিকা হেসে বলল, বললেই হলো নাকি, মামিরা যখন আসবে তখন আমি সুজানাকে টেনে নিয়ে আসবো এখানে, নইলে সবাই মিলে আপনাদের বাসায় চলে যাব। আসবেন তো আপনি? সুজানা মহা বিপাকে পড়ে গেল। চোখ তুলে দেখলো অভিক ফারদিন ভ্রু কুঁচকে চেয়ে আছে। সুজানা ওই ভাষা বুঝতে সক্ষম হলো। না বলতে বলছে, কিন্তু পাশের চেয়ারে বসা ওনার মা কেমন করে তাকিয়ে আছে সুজানার দিকে। সুজানা শুকনো ঢোক গেল, মাথা দুলিয়ে বলল, হুম। এই তো ভালো মেয়ের মতো কথা, অভি দেখলি সুজানা আবারও আসবে। আর কারো দিকে চাইলো না সুজানা। ছেলের আগে মায়ের কথাই বেশি শুনতে হবে তাকে। কি ভয়ানক মহিলা! ভুলক্রমে একবার চোখ তুলেছিল বইকি। মায়ের চাহনি দেখে সুজানার জান যায় যায় অবস্থা। সে তো সঠিক কথাই বলেছে, তাহলে এমন করে তাকানোর কারণ কি? খাওয়া দাওয়া পর্ব শেষ হতে সুজানা তৈরি হয়ে নিল। ব্যাগপত্র নিয়ে নিচে এসে সবার সাথে কুশলাদি বিনিময় শেষ করে বেরোতে যাবে। তখনই অভিকের ডাক এলো। সুজানা অনাকে সাথে নিয়ে পা বাড়ালো অভিকের ঘরের উদ্দেশ্যে। দরজার বাইরে দাঁড়িয়ে জানতে চাইলো, স্যার কিছু বলবেন? না। আচ্ছা আমি আসি তাহলে। আমি আপনাকে যেতে বলেছি? না। তাহলে? তাহলে কি দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকতে কখন বলেছি? তাহলে কি করব? আমি না বলা অবধি কিছু করবেন না। আচ্ছা। আজব, আপনার জিজ্ঞেস করা দরকার কেন আমি এভাবে অধিকার খাটিয়ে কথা বলছি? জানি। ধপ করে দরজা বন্ধ হয়ে গেল মুখের ওপর। আপনি কচুও জানেন না। সুজানা ফিক করে হাসলো। ক্যাম্পাসে যাতে দেখা যায়, আপনার জানার দরকার ফাঁকা ক্লাসরুম দেখতে কশ্চিন কালেও কোনো টিচার ভালো লাগে না। সুজানা আবারও হাসলো। কোনো তুম না সুজানা। উফ। তাহলে কি? আপনি আর কখনোই এই বাড়িতে আসবেন না। আচ্ছা। সত্যি? 3টা। ওকে, গুড গার্ল। অভিক এবার নিশ্চিন্ত হলো। সুজানার এ বাড়িতে শুধু তার জন্য আসা দরকার, অন্য কারোর জন্য কভু নয়, কশ্চিম কালেও নয়। এত দেখা দেখির অধিকার শুধু সেই রাখে। তার একটা ব্যক্তিগত স্টুডেন্ট কি থাকতে পারে না? আজব। ওই বাড়ি থেকে ফিরে সুজানা সরাসরি বটতলা স্টেশনে চলে গেল। বন্ধুদের সাথে শাটলে তার ফের দেখা। সবাই জানতে চাইল ওই দিনের কথা। স্যার কেন তার কথা জিজ্ঞেস করছিল এবং স্যারকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। সুজানার সেদিকে হুঁশ নেই। সে তখন জানালার কাছে
মাথা এলিয়ে দেখতে লাগলো ঝকঝক করে চলতে থাকা শাটলের দুপাশের সবুজ ক্ষেত বন জঙ্গল। হাতের উপর খোলা বইয়ের পাতা হাওয়ায় উল্টে যাচ্ছে একের পর এক। উড়ো চুল তখন ছুঁয়ে যাচ্ছে নাক মুখ। বন্ধুরা ফিসফিস করে বলে উঠল, ডাল মে কুছ কালা है। সুজানা কপাল ভাঁজ করে তাকালো তাদের দিকে। মেহুল বলল, সেগুন বাগিচা। সুজানা মৃদু হাসলো। সবাই হই হল্লার মেতে উঠল সাথে সাথে। সুজানা কপাল চেপে ধরল, বলল, সেরকম কিছু না। আমাকে অ্যাটলিস্ট শেখাতে এসো না, আমি না চোখে দেখেই বুঝি সব। বুঝেছো জানো? আচ্ছা, তাহলে সবাই মিলে খুশিতে শাটল থেকে লাফ দে। সবাই হো হো করে হেসে উঠল। মেহুল গাল টেনে দিয়ে বলল, স্যার থেকে এখন দুলাভাই ডাকবো নাকি? ধুর, কি বলছিস সব? লোকে শুনলে কি বলবে? আরে পুরো দুনিয়া শুনে যাক। সুজানা ওদের থেকে বাঁচতে বয়ে মুখ গুজল। সে 2 নম্বর প্রশ্নের উত্তরটাও খুঁজে পেয়েছে। প্রথম প্রশ্নটা ছিল, যা আমার কাছে আছে তা আমি শুধু আপনাকেই দিতে পারি, অন্য কাউকে নয়। দ্বিতীয় প্রশ্ন, আমার একটা লাইব্রেরি চাই। প্রথম প্রশ্নের উপর মন আর দ্বিতীয়টা বন্ধুত্ব। এবার তৃতীয় প্রশ্নের উত্তরটা জানার অপেক্ষায়। সুজানা ভেবে পেল না সে কিভাবে বলবে উত্তরগুলো। সে তো সামনে পড়লেই লজ্জায় মরে। না, উত্তর জানতে চাইলে সে বলে দেবে উত্তর হচ্ছে কচু কচু। বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় 0 ক্যাম্পাস। যতক্ষণ না শাটল থেমেছে ততক্ষণ বন্ধুরা ইচ্ছে মতো এই সেই বলে মজা করছে সুজানার সাথে। বদগুলো এখন না জানি সারা দুনিয়া বলে বেড়ায় সব। কোনো কিছু চাপাচাপির ব্যাপার স্যাপার নেই এদের মধ্যে। ফাজিলের দল। ক্যাম্পাসে পৌঁছানোর পর তারা সবাই ক্লাসরুমে চলে গেল। খাতায় নাম তোলা দরকার। মোর্শেদ স্যারের ক্লাসের পরপর 2টো ক্লাস শেষ করে তারা 3 বান্ধবী লাইব্রেরিতে যাওয়ার সিদ্ধান্ত নেবে। তখনই সেই কাঙ্ক্ষিত স্যার ক্লাসরুমে প্রবেশ করে বড়ই সরল মুখে তাকালো সবার দিকে। সবার উত্তেজনার শেষ নেই, বিশেষ করে সুজানার বন্ধুদের। ছাত্রছাত্রীরা জানতে চাইল, ক্লাসরুমের এই কোণা ওই কোণা থেকে চোখ বোলানো শেষে উত্তর এলো, আজ একটু বেশি ভালো। সুজানা খেলো শান্তার কনুইয়ের গুতো। বান্ধবী, তোমাকে দেখে স্যার আজ একটু বেশি ভালো। হুম। বিয়াদব, ওসব কিচ্ছু না। শান্তার মেহুল একসাথে ফিক করে হাসলো। স্যার আজকে বেশি ভালো কেন জানতে চাই। অভিক টেবিলে হাতের ভর রেখে ঝুঁকে দাঁড়িয়ে হাসলো। আমরা পড়াই যাই। স্যার রোজই তো পড়ি। ভ্রু উঁচিয়ে চাইল অভিক। সোজা হয়ে দাঁড়িয়ে এক হাতে তালুতে অন্য তালু ঘষতে ঘষতে বলল, তাহলে আজকে পানিশ চলুক। সবাই একে অপরের দিকে তাকালো, জানতে চাইল, স্যার কিসের পানিশ? গতকাল যারা অনুপস্থিত ছিল। স্যার সুজানা কালকে আসেনি। বলি নিজে জিভ কামড় দিল। অভিক হেসে বলল, যারা গত ক্লাসে অনুপস্থিত ছিলেন তারা। হুড়হুড় করে অনেকেই দাঁড়িয়ে গেল। অভিক গুনে গুনে দেখলো মোটমাট 20 জনের কাছাকাছি হবে। এত বড় একটা ক্লাসরুমে 20 জনের অনুপস্থিতি বিরাট ব্যাপার নয়। নিখিল জানতে চাইল, স্যার কি পানিশ দেবেন? খুবই সিম্পল, গতকালকে যা পড়িয়েছি তা বলতে না পারলে ক্লাস শেষ হওয়া অবধি দাঁড়িয়ে থাকতে হবে। ও, সেসব আমার কাছে পান্তা ভাত। অভিক আর চোখে দেখলো একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া মুখস্থ করার চেষ্টায় আছে পানিশের ভয়ে। আহা, মেয়েটা বুঝবে কখন অভিক ফারদিন তাকে একটা আঁচড়ও লাগাতে পারে না। একটু ভালো করে দেখার সুবিধার্থে দাঁড় করিয়ে রাখা, এ আর কি। ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের এসব চট করে বুঝে ফেলার কথা। 2-1 কেন আসতে পারেনি তার বর্ণনা দিয়ে সহানুভূতি কামনা করে কোনো মতে বসে গেল। বাকিরা পড়া শিখছে। অভিক এক এক করে জিজ্ঞেস করে সুজানার পেছনে জনকে বলল, আপনার কি সমস্যা? স্যার, কাল বেড়াতে গিয়েছিলাম বোনের শ্বশুর বাড়ি। সামনেই পরীক্ষা, ক্লাস মিস দিলে চলবে? বসুন। মেয়েটা খুশি হয়ে বসে গেল। আপনার কি সমস্যা? শান্তা হাতের উপর চিমটি বসাতেই সুজানা শির দ্বারা সোজা করে দাঁড়ালো। আজল চোখ তুলে চট করে নামিয়ে বলল, আমিও বেড়াতে গিয়েছিলাম। কোথায় বেড়াতে গিয়েছিলেন? এক হাতে অন্য হাতের আঙ্গুল মোচড়াতে মোচড়াতে সুজানা ছোট্ট করে জবাব দিল,
আপনি তো জানেন। অভিক হেসে উঠে চলে গেল। শান্তা আর মেহুল হেসে উঠে বলল, हाय मैं मर गया क्या प्यार है यार। সুজানা কোণের গুঁতো দিয়ে বলল, চুপ থাক বেডি, আমাকে তো বসতে বললো না, এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? দাঁড়িয়ে থাকো, তুমিও দেখো, তোমাকেও দেখুক, ক্ষতি কি? সুজানা জোরে হাত খামচে দিয়ে বলল। কি চুপ চুপ। অভিক এলইডি স্ক্রিনের পাশে পড়াতে পড়াতে এক সময় তাকালো, মন খারাপ করে দাঁড়িয়ে থাকা সুজানার দিকে বলল, আপনি বসবেন? সুজানা মাথা নাড়ল। অভিকও তার মতো মাথা নাড়ল, যার অর্থ বসে পড়ুন। সুজানা বসার পর শান্তা গালে হাত দিয়ে ফিসফিস করে বলল, মা গো মা, এসব কি চলতেছে মেহু? সুখী ভালোবাসা কারে গায়। তোরা আমার সাথে কথা বলবি না, বিয়াত্তব। ঘড়ির কাঁটা বেলা 2:30টায় পৌঁছেছে। সুজানা চুলের তোয়ালে খুলে চুল ঝাড়ার জন্য বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। সাজিয়া বেগম ভাত বেড়ে টেবিলে এনে মেয়েকে ডাক দিলেন। কি রে, 2:30 বেজে গেল, খাবি কখন? যাচ্ছি আম্মা, তুমি খেয়েছো? আমি আজ রোজা। ও সরি, ভুলে গিয়েছি। আয় খেয়ে নে। সাইম খেয়েছে? হ্যাঁ, তোর ছোট খালাম্মা ওকে পাঠাতে বলেছে। কেন? কিছু নাকি পাঠানোর ছিল, তো ওদিকে চলে গেলে বাজারটা তো করা হবে না। অফিস থেকে ফেরার পথে আমি কিনে আনবো যা লাগবে। পারবি বলছিস? কেন পারবো না আম্মা, তোমার ইফতারির জন্য আছে কিছু? হ্যাঁ, ওসব আছে। 2টো কেকের অর্ডার এসেছে, ওগুলোর জন্য ডিম লাগতো, বাকি সব আছে। বাজারের সাথে ওসবও নিয়ে আসবো। আরও একটা কথা বলার ছিল। কি? জমিগুলো বেচার কথা বলছে। তোর বড় মামা বাইরে কোথাও জমি বেচবে না বললো যে যা টাকা লাগে দেবে, কিন্তু জমি বাইরে দেবে না। জমি বেচার কথা উঠছে কেন? তোকে বিয়ে দেওয়ার জন্য লাগবে। আমিও তো কাঁচা পয়সা কোথায় পাবো, আর জমি বেচার জন্য কোথাও ঘুরবো একলা মেয়ে মানুষ। তোমার বাপের জমি বেচা টাকায় আমি বিয়ে করব না আম্মা। সুজানা, পরে সবাই হাঁটতে বসতে আমাকে বলবে যে আমি জমি বেচা টাকা দিয়ে জামাই নিয়েছি। আমার মন্দ কথা শুনতে মন চায় না আম্মা। তাই বলে কি বিয়ে করবি না? আবার এক কথা, আমি তোর মামাকে বলে দিয়েছি জমির ন্যায্য মূল্য যাতে আমাকে দিয়ে দেয়, আমি ব্যাংকে ফেলে রাখবো। যা ইচ্ছা করো। একটা ছোটখাটো অনুষ্ঠান করতে গেলেও লাখ টাকা খরচ আছে, অত টাকা আমাকে কে দেবে? আমার টাকা আমাকে নিয়ে বিয়ে নামাতে হবে। তারপর দেখা যাবে কে আমাকে উপহার সূত্রে কি দিচ্ছে। এত ভালো একটা পরিবারের বউ হয়ে যাবি, ওদের কত বড় বড় আত্মীয় স্বজন আছে জানিস না? বিয়ের দিন ভালো আয়োজন করতে না পারলে আমার নিজের মুখ থাকবে? এমনিতেই আশেপাশের মানুষ মজা দেখার জন্য বসে আছে। আমার কথার অবাধ্য হোস না সুজানা, আমি তোর মা, আমি তোর চাইতে ভালো বুঝি। সুজানা চুপচাপ খেয়ে উঠে চলে গেল নিজের ঘরে। ঘর থেকে বের হলো 3:30টার দিকে। তখন মা খেয়াল করে দেখলো মেয়ের চোখ মুখ ফোলা। ভাই বোন দুজনেই একসাথে বেরোলো বাড়ি থেকে, একজন খালার বাড়ির উদ্দেশ্যে, অন্যজন কাজের উদ্দেশ্যে। সুজানা যাওয়ার সময় ভুলবশত তার ফোনটা বাড়িতে রেখে গিয়েছে। তখন সবে 7টা বেজেছে। মাগরিবের নামাজ শেষ করে ঢেকে রাখা বাকি ইফতারটুকু খেয়ে অজিফা পড়তে বসেছিলেন সাজিয়া বেগম। মেয়ের ঘরে ফোন বাজার শব্দে তিনি ছুটে গেলেন। হায় হায়, মেয়েটা ফোনটা রেখে গিয়েছে আজকে। কে নাকি ফোন করলো? উনি ফোনের উপর দেখতে পেলেন এ লেটার দিয়ে সেভ করা। ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ভরাট পুরুষালী গলা ভেসে এলো। হ্যালো সুজানা। না, আমি তো সুজানার মা বলছি। আসসালামু আলাইকুম। সুজানা কি আজ অফিসে যায়নি? ওয়ালাইকুম আসসালাম, গিয়েছে কিন্তু ফোনটা বাসায় ফেলে গিয়েছে। তুমি কে বাবা? আমি। অভিক নিজের পরিচয় দিতে গিয়ে চুপ করে থাকলো। কিছু পরই বলল, অন্য একদিন বলি। আজ বললে খুব সমস্যা হবে। না তা হবে না, কিন্তু সুজানা রাগ করতে পারে। তার রাগের কথা আর বলো না, সে তো আজ রাগ করেই বেরিয়েছে। তোমার সাথেও কি রাগ দেখায় নাকি? হুম। ও আচ্ছা, তুমি ওর বন্ধু বোধ হয়, তাই না? হুম। কে, আহির, নিখিল নাকি জাইন? আমি সুজানার নতুন বন্ধু। নতুন? হুম। ও, কত বন্ধু হয় স্কুল কলেজে। তোমার মা বাবা ভালো আছে তো? জি সবাই ভালো। সুজানার ছুটি মেবি 7:30টায় হয়,
হ্যাঁ, 7:30 কিংবা 8টা। আজ ওর ফিরতে দেরি হবে, তবে তোমার কথা বলে দেব ও ফিরলে। দেরি হবে কেন? ও বাজারে যাবে, তাই দেরি হবে। আচ্ছা। হ্যাঁ, তুমি কেন ফোন করেছো বাবা? কোনো জরুরি? না, আমি প্রয়োজনে অপ্রয়োজনে সুজানাকে ফোন করি। ও মা, এ কেমন কথা? সব কথার যুক্তি থাকা দরকার। দরকার তো। এনিওয়ে, সুজানা রাগ করেছে কেন আপনার সাথে? আর বলো না বাবা, মেয়েকে বিয়ের কথা বললেই কেঁদে কেটে রাগ টাগ করে একদম ভাসিয়ে দেবে। খুব জ্বালায় আমাকে। তোমার তো বন্ধু, একটু বুঝিয়ে বলো। হ্যাঁ। আচ্ছা, মার দিতে হবে। হয়তো। আমি তো মারও দিতে পারি না। মার দিলে কলিজায় লাগে। সারাটা দিন কম খাটুনি তো করি না, কি করে মারবো? তুমি তো তোমার বাকি বন্ধুরা মিলে একটু বুঝিয়ে বলো তো। বিয়ে মানে বন্দিশালা নাকি? ও মনে করে বিয়ের পর ওকে কেউ জেলে আটকে রাখবে। মেয়েটা আপনাকে ভীষণ জ্বালায়, বুঝতে পারছি। যাই হোক, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে ভীষণ। মাঝে মধ্যে ফোন করো। তোমার মাকে সালাম জানিও। জানাবো, এবং মাঝে মধ্যে না, আপনি চাইলে রোজ করব। আমার কথা বলতে কখনো কষ্ট হয় না। দুষ্টু ছেলে। সুজানাকে বিয়ের জন্য রাজি করানোর দায়িত্ব আমার। ওসব নিয়ে আপনাকে একটুও ভাবতে হবে না। অত সোজা নয়। মেয়েটা একদমই আমার কথা শুনতে চায় না। কারণ সুজানা খুব ভালো। ভালো? ভালোই তো। বিয়েতে না বলা মানেই তো ভালো। আরে না বাবা, আমি চাই ও রাজি হোক, ওর একটা সাজানো গোছানো সংসার হোক। কিন্তু ও বোঝে না কিছুতেই। তোমরা বন্ধুরা আছো কেন? ও তোমাদের কথা শুনবে, একটু বুঝিয়ে বলো। ঠিক আছে, বুঝিয়ে বলবো। আচ্ছা, আর বেড়াতে এসো। বাকিরা তো এসেছে, তুমি বোধহয় একবারও আসোনি আমাদের এখানে। অবশ্যই যাব, যেতেই হবে। রাতে আবারও ফোন দেব। ঠিক আছে, এখন রাখি। আচ্ছা, ভালো থেকো। ফোন রাখার পরে অভিক ঘড়িতে সময় দেখলো। বাড়ি থেকে বেরোনোর সময় সালমা বেগমের চোখে পড়ল ওকে। হ্যাঁ রে, কোথায় যাচ্ছিস অভি? বাজারে। বাজার? সবাই কেমন বিস্ময় নিয়ে তাকালো। আনিকা বলল, এই সময় বাজার? তোকে ঠেলেও যাস না। আর আজ? কাজ আছে, তাই যাচ্ছি। তোমাদের কিছু লাগবে? লাগলে বলো, না হলে যাচ্ছি। সালমা বেগম বড় থলে নিয়ে আসলেন। হ্যাঁ লাগবে তো, নে কাঁচা বাজার নিয়ে আসিস কিছু। অভিক থলেটা নিল না, বলল, ওখানে পাওয়া যায় কাঁচা বাজার আর মাছ। ঠিক আছে। সালমা বেগম মাথা নাড়ালেন। অভিক বেরিয়ে গেল। আঞ্জুমা বেগম এসে বললেন, কি রে ছোট, ওকে কেন এসব করতে দিলি? ওর বাপ জেঠা সারা জীবন বেঁচে থাকবে না, বাজার করে করে খাওয়ানোর জন্য। পুরুষ মানুষের সব করতে হয়, বাজার করাটাও একটা কাজ। কিছুদিন পরে ওর সংসার হবে, তখন ওকে সব করতে হবে। ওকে পচা আলু টমেটো সব থলের ভিতর ঢুকিয়ে দেবে দোকানদার। আজকে ভুল করলে পরের বার হবে না। আজকে দেখি কেমন বাজার করে আনে। ছোট বৌমা, তুমি বোধহয় ভুলে গিয়েছো, আমার দাদু ভাই লন্ডনে অনেক বড় শেফের কাছে রান্না শিখেছে। নিজে নিজে রান্না করে খেয়েছে, তখনও বাজারও করেছে। জানি না, সেই বাজার আর এই বাজার আকাশ পাতাল তফাৎ। নাতির গান গাওয়া শুরু করলে তো আপনার শেষ হয় না। কই নাতির জন্য একটা ভালো মেয়ে তো জোগাড় করতে পারলেন না আজ অব্দি? যে সংসার করবে সে নিজেই জোগাড় করে নেবে, আমাদের ওসব নিয়ে না ভাবলেও চলবে। সে জোগাড় করে নেবে। নেবে, হয়তো নিচ্ছে। সেটা কিন্তু ওই পচা আলু টমেটোর মতো হবে না, সেটা একদম খাঁটি সোনা। সালমা বেগম চুপ হয়ে গেলেন। আনিকা বলল, দাদু আমাকে বলো প্লিজ, কি সে? তোমরা চেনো? ছোট মা, আমরা কিছু জানি না কেন? সালমা বেগম চলে গেলেন মমতাজ বেগমের দিকে এক পলক তাকিয়ে। আনিকা জোর করতেই মমতাজ বেগম হেসে বললেন, আমি কিছু বলতে পারবো না, দাদুভাই ফিরলে তার কাছ থেকে জেনে নিও নাথ বউ। ও আল্লাহ, আজকে আসুক, কানটা একদম মলে দেব। আমার কাছ থেকে লুকোনো? অফিস থেকে বের হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে সুজানা। মুখে মাস্ক পরা। ফোন না আনায় আজ বেশ ঝামেলায় পড়ে গিয়েছে। কি মাছ কিনবে, কি সবজি কিনবে সে নিজেই জানে না। তবে আন্দাজ করে সে কিনে নিয়ে যাবে, কারণ সে বাজার নিয়ে গেলে মা রান্না বসাবে। আজ মা রোজা রাখায় দিনে রান্না করেননি। বাজারে পথ ধরে হাঁটতে হাঁটতে সুজানার মনে হলো সেই দিনের কুকুরটার ছায়া তার পিছু ধরেছে। সড়ক বাতি আলোর হাঁটতে হাঁটতে গায়ে ভয় জমে গিয়েছে।
দোয়া দরুদ পড়ে ছুটতে ছুটতে একসময় মনে হলো ছায়াটা আরো বিশাল। প্রাণপণে কোনো মতে বাজারের কাছাকাছি আসতে ভয়টা কেটে গেল। অসংখ্য মানুষের ভিড়ে হারিয়ে যেতে তার সময় লাগলো না খুব বেশি। বাজারের ভেতর গিয়ে হাঁটতে হাঁটতে সবজির দোকানে গেল। আলু টমেটো দেখে কেনার সময় টমেটো চেক করে বলল, এগুলো দিয়েন না। এগুলো সকালে আনছি আপা, তরতাজা একদম। না, টমেটোগুলো নরম দেখাচ্ছে, থাকলে ভালো থেকে দিন। দোকানদার ভালো থেকে দিল। সুজানা থলেতে ভরে নিয়ে টাকা দেওয়ার জন্য ব্যাগে হাত দিতেই পাশ থেকে একজন বলে উঠল, ম্যাডামকে যেমনটা দিয়েছেন আমাকেও তেমনটা দেবেন। সুজানা টাকা গুনতে গিয়ে চমকে উঠল। এত এত মানুষের ভিড়ে ঠিকই চিনতে সক্ষম হলো পরিচিত গলার স্বর। পাশ ফিরতে মাস্ক পরিহিত ছেলেটি দেখলো বাজারের থলেতে সবজি নিচ্ছে। সুজানা চোখ বড় বড় করে তাকালো। অভিক থলের মধ্যে চোখ ঢুকিয়ে সবজিগুলো দেখে সুজানার দিকে তাকালো। সেই চিরাচরিত ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো সুজানাকে, কি? আপনি এখানে? কেন, আমার এখানে আসা বারণ? না, কিন্তু আপনি রাগ করে ঘর থেকে বেরিয়ে এসেছেন? আপনাকে কে বলল? আপনার মা। আপনি কি করে জানলেন? আমি আপনার খোঁজ রাখি। আপনি নিশ্চয় ফোন দিয়েছেন। ফোন দিয়েছি, কথা বলেছি, অ্যান্ড আপনাকে বিয়েতে রাজি করানোর পারমিশন নিয়েছি। বিয়ে? অভিক তার নিজের মাস্ক টেনে নামালো। সুজানার মাস্কও আশেপাশে তাকিয়ে বলল, ইয়েস। সুজানার মুখ থমথমে হয়ে এলো। অভিক হেসে গলা নামিয়ে ফিস ফিস করে বলল, প্রশ্নের উত্তর দিলে পাত্র চেঞ্জ হতে পারে। আরও একবার না হয় দেখা হোক সেগুন চা বাগিচায়। সুজানা নিরুত্তর দাঁড়িয়ে রইল। অভিক ততক্ষণে তার হাত থেকে বাজারের থলে কেড়ে নিয়ে হাঁটা ধরল মাছের বাজারের দিকে। আজ তার খুশির দিন। ধীর পায়ে হেঁটে সুজানা অভিকের পিছু পিছু গেল। লোকটা থলে দুটো নিয়ে ওদিকে কোথায় চলে যাচ্ছে? সুজানাকে জ্বালানোর জন্য যেখানে সেখানে হাজির হবে। সুজানা বেশ কিছু দূর গিয়ে তাকে ডেকে থামাতে চাইল। কি বলে ডাক দেবে বুঝে পেল না, তাই কিছু ডাকলো না। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল অভিকের কাছে। অভিক ঘাড় ভিড়িয়ে তাকে দেখে বলল, আপনি মাছ কিনতে পারেন? পারবো না কেন? ও হ্যাঁ, আপনি তো সবই পারেন। কি পারেন না সেটা বলেন। আমার থলে দিন। ওটা নিয়ে কোথায় যাচ্ছেন? মাছের বাজারে যাচ্ছি। কেন? মাছের বাজারে মানুষ ঘুমাতে যায়। সুজানার কপালে আরো ভাঁজ পড়ল। থলে কেড়ে নিতে চেয়ে বলল, দেরি হলে আম্মা বকবে। আপনি আপনার বাজার করুন, আমাকে আমার থলে দিন। অভিক থলেটা বাড়িয়ে দিল। সুজানা থলে নিয়ে উল্টো পথে পা বাড়ালো। অভিক হেসে ডাক দিয়ে বলল, থলে বদল হয়ে গিয়েছে সুজানা। সুজানা চট করে ফিরে চাইল। নিজের হাতে থলেটা দেখে বলল, আপনি সবসময় এমন করেন কেন? আপনি আমাকে ফেলে যাচ্ছেন কেন? ওটা তো ভুলই। ওই ভুল করতে গিয়ে থলে বদলের মতো ভুল করে ফেলেছেন। আমার থলে দিন। আমার থলে দিলেই দেব। সুজানা ওর কাছাকাছি গিয়ে থলেটা বাড়িয়ে দিল। বলল, আমার থলে। অভিক ওর হাত থেকে চট করে থলেটা কেড়ে নিয়ে বলল, সবাই দেখছে, চুপচাপ আমার সাথে চলুন। আপনাকে মাছ কেনা শেখাবো, ফিউচারে কাজে লাগতে পারে। হ্যাঁ, আমি মাছ কিনতে জানি। তাই নাকি? তাহলে তো আরো ভালো। আপনি আমাকে শেখাবেন, শিখিয়ে পড়িয়ে নেওয়ার দায়িত্ব তো আপনার। কচু। পটিয়ার মেয়েদের এই এক স্বভাব, কথায় কথায় কচু। থলেটা কি দেবেন? আপনি কি আমার সাথে যাবেন? আসুন, আর বলবো না কিন্তু। অভিকের পিছু পিছু গেল সুজানা। মাছের বাজার আগের চাইতেও খানিকটা হালকা হয়েছে। দুজনে মাস্ক টেনে নামালো নাকি। এত হৈ হৈ আওয়াজে মাথা ধরে যাচ্ছে সুজানার। অভিক ঘাড় ঘুরিয়ে সুজানাকে আরেকবার দেখে নিল। 4-5 দোকান দেখার পর, বড় বড় লাল নাইলোটিকা মাছ দেখার পর অভিক বলল, ওগুলো কিনবো, আসুন। সুজানা তার পিছু পিছু গেল। অভিক মাছগুলো নেড়ে চেড়ে নিতে গেল। সুজানা বলল, ওগুলো তো মরা মাছ। এত তাজা মাছ থাকতে এগুলো কেন নিচ্ছেন? মা এসব পছন্দ করে। তাই বলে মরা মাছ? মাস্ক থাকায় সুজানার হাসি দেখা গেল না, তবে চোখ দুটো তো হাসলো। অভিক মুখ গোমড়া করলো। সুজানা বলল, আমি কিছু জানি না, আপনার ইচ্ছা। পাশের রুই মাছগুলো দেখতে পারেন, ওগুলো ঠিক আছে। ভাবি, ভাইজান ভালো মাছ পছন্দ করছে, একেবারে খাঁটি, লইয়া যান,
ঠকবেন না। অভিক নিচু হয়ে পাশের রুই মাছগুলো দেখতে দেখতে বলল, এখান থেকে 2 কেজি দিন, ভালো হলে পরের বার থেকে আপনার কাছ থেকেই মাছ কিনবো। মাছ না চিনলেও খাঁটি মানুষ আমি চিনি। দোকানদার ফোকলা হেসে দাড়িপাল্লা হাতে নিল, বলল, ভাইজান দেখি ভাবির কথা পাত্তা দেয়। আমারও আমার বেটির কথা মতো চলতে হয়, না হইলে তো আমার ভাত আমি খাইতেই পারুম না। হোয়াট ইজ বেডি টেডি? ভালোবেসে বেডি রাখেন নাকি? সুজানা খোলখলিয়ে হেসে উঠল, সাথে অভিকও। দোকানদার তাদের চাইতেও জোরে হেসে উঠল। মাছ কেনা শেষে ওরা দুজনে বেরিয়ে এলো। সুজানা বলল, আপনি দুথলেতে মাছ কিনেছেন কেন? আম্মা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করে। দাদু আর জেম্মাও সামুদ্রিক মাছ খায়, কেনা যায়। আম্মা জানতে চাইবে সবটা। আমি বলে দেব, আপনার আম্মার সাথে আমার ভাবসাব একটু বেশি। কিভাবে? খবরদার, ওখানে পচা নাকটা গলাতে যাবেন না। ওটা আমার আর ওনার ব্যাপার।